শয়তান মেয়ে, কোনো কাজ তুই ঠিক করে করতে পারিস না তাই না? কি বলেছিলাম তোকে? বল কি বলেছিলাম? বেয়াদব মেয়ে একটা। এই বলে কাকুলি তার ননদ রিঙ্কির গালে ঠাস করে একটা চড় মারে। আর তখনই দরজার সামনে শঙ্কর তার নববিবাহিত বউকে নিয়ে উপস্থিত হয়। তিতলি শ্বশুর বাড়িতে প্রবেশ করতে না করতেই যা দৃশ্য দেখতে পায় তা দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয়। আরে তোমরা এসে গেছো? কখন এলে তোমরা? আমি তো কিছু বুঝতেই পারলাম না। কিরে রিঙ্কি, তুই আবার হা করে দাঁড়িয়ে আছিস কেন? ছোট বৌদিকে দেখা হয়নি এখনো? আর কতক্ষণ ধরে দেখবি? তুই এক কাজ কর, এবার তাড়াতাড়ি করে বরণ ডালাটা নিয়ে আয়, তোর নতুন বৌদিকে বরণ করতে হবে। এই শুনে রিঙ্কি খুবই খুশি হয়। হ্যাঁ বড় বৌদি, আমি এখনই বরণ ডালা নিয়ে আসছি। এই বলে রিঙ্কি তাড়াতাড়ি করে বরণ ডালা সাজিয়ে নিয়ে আসে। কিন্তু তখনই কাকুলির ফোনে একটা ফোন আসে। আমার একটা দরকারি ফোন আসছে। এই রিঙ্কি, তুই তোর নতুন বৌদিকে বরণ কর, আমি একটু ফোনে কথা বলে আসছি। এই বলে কাকুলি ফোনে কথা বলতে চলে যায়। তখন রিঙ্কি তার নতুন বৌদিকে বরণ করে ঘরে তোলে। সেই সাথে রিঙ্কি তিতলিকে তাদের ঘরটাও দেখিয়ে দেয়। এই যে নতুন বৌদি, এটা তোমাদের ঘর। তোমার কিছু অসুবিধা হলে আমাকে বলবে, ঠিক আছে? কোনো কিছুর প্রয়োজন পড়লে রিঙ্কি রিঙ্কি বলে ডাকবে, আমি চলে আসবো। আমার নাম রিঙ্কি, আমি তোমার ননদ। আচ্ছা রিঙ্কি, এখানে একটু বসো না, তোমার সঙ্গে একটু গল্প করি। না না বৌদি, এখন তুমি আমার সঙ্গে গল্প করতে পারবে না, কারণ এখন রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, আমাকে রান্না বান্না করতে হবে। আমি যদি এখন তোমার সঙ্গে গল্প করতে বসি তাহলে বড় বৌদি খুব রাগ করবে। আমি আগে কাজ মিটিয়ে নিই, তারপর তোমার সঙ্গে গল্প করব, কেমন? রিঙ্কির কথা শেষ হতে না হতেই ওদিকে তার বড় বৌদি কাকুলি চিৎকার করতে শুরু করে দেয়। কিরে রিঙ্কি, কোথায় মরে গেলি? রান্নাঘরে এত কাজ পড়ে আছে, আর এই মেয়েটা যে কোথায় কি করে বেড়াচ্ছে কে জানি। কিরে মুখ পড়ি, তাড়াতাড়ি এদিকে আয়। এ শুনে রিঙ্কি দ্রুত গতিতে তার বড় বৌদির কাছে ছুটে যায়। রিঙ্কিকে এতটা জোরে দৌড়াতে দেখে তিতলি প্রচন্ড পরিমাণে অবাক হয়, আর সেও রিঙ্কির পেছন পেছন নিচে নেমে পড়ে। কি করছিলি? বাড়িতে নতুন বৌদি এসেছে বলে তোর কি ডানা গজিয়েছে? তোকে কাজের কথা বলতে হবে কেন? আর তুই তো ভালো করে জানিস আমি একটা কথা একবারই বলতে ভালোবাসি। তাড়াতাড়ি যা, রান্নাটা করে নে। হ্যাঁ বৌদি, আমি এখনই যাচ্ছি। আসলে আমি ছোট বৌদিকে উপরে দিয়ে আসতে গিয়েছিলাম। দিদি, তুমি রিঙ্কিকে এভাবে বকাবকি করছো কেন? রিঙ্কি তো এখন অনেক ছোট, ওর তো এখন পড়াশোনা করার বয়স, আর তুমি ওকে ঘরের কাজকর্ম রান্না বান্না করতে বলছো? রিঙ্কি, তুমি গিয়ে পড়তে বসো, আমি রান্না করে দিচ্ছি। দেখ ছোট, এর প্রতি দরদ ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নেই। আর একে দেখে তোর ছোট মনে হচ্ছে? 16 বছর বয়স হয়ে গেল, দুদিন বাদে বিয়ে করে শ্বশুর বাড়িতে যাবে। শ্বশুর বাড়িতে গিয়েও তো একে কাজকর্ম করতে হবে। বাবা মা কেউ নেই, বৌদিরা যদি এখন কাজকর্ম না শেখায় তাহলে পরে আমাদেরকেই কথা শুনতে হবে। আর তাছাড়া তুই তো এই বাড়ির নতুন বউ, তোকে এখন রান্নাঘরে যেতে দেখলে লোকজন তো খারাপ বলবে। হ্যাঁ নতুন বৌদি, তুমি এখন আমাদের বাড়িতে নতুন সদস্য, তাই তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করে নিচ্ছি। আমি সব রান্না করতে পারি। এই বলে রিঙ্কি রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। নিজের একমাত্র ছোট ননদকে রান্না করতে দেখে তিতলির একদমই ভালো লাগে না। দেখতে দেখতে এভাবেই সেই দিনটা কাটে। দু একদিনের মধ্যেই তিতলি খুব সহজেই তার শ্বশুরবাড়ির সকলকে খুব ভালো মতো চিনে যায়। আচ্ছা রিঙ্কি, তুমি পড়াশোনা করো না? যখনই দেখি তুমি তো বাড়ির কাজকর্ম করতেই ব্যস্ত থাকো। তোমার কি বাড়ির কাজকর্ম করতে খুব ভালো লাগে? না বৌদি, বাড়ির কাজকর্ম করতে কি কারোর কখনো ভালো লাগে বলো? কিন্তু আমি তো বাধ্য, আমার বাবা মা নেই। আমার বাবা মা থাকলে আমাকে এরকম ভাবে কাজকর্ম করতে হতো না। বাবা মা যখন বেঁচে ছিল তখন সারাদিন আমি পড়াশোনা করতাম, এমনকি আমি ক্লাসে ফার্স্ট হতাম। কিন্তু এখন তো বাড়ির কাজকর্ম করতে করতে আমি পড়তে বসারই সময় পাই না। এখন কোনো রকমে পাশ করতে গিয়েই আমি হিমশিম খেয়ে যাই। আচ্ছা শোনো, এখন তো আমি এসে গেছি, তুমি আবার আগের মতো পড়াশোনা করবে। তোমাকে আবার আগের মতো ফার্স্ট হতে হবে, ঠিক আছে? তুমি আর বাড়ির কোনো কাজকর্ম করবে না, সব কাজ আমি করব। এই শুনে রিঙ্কি খুবই খুশি হয়। আর ঠিক তখনই কাকুলি জোরে জোরে চিৎকার করে ওঠে। কিরে মুখ পুরি, কোথায় মরে গেলি? তাড়াতাড়ি রান্নাঘরে আয়। কি সর্বনাশ, এই মেয়েটা সব সময় আমার ক্ষতি করে বসে থাকে। কিরে শুনতে পাচ্ছিস? আজকে তোর কপালে খুব দুঃখ আছে, তুই শুধু একবার আমার সামনে আয়। কাকুলিকে এভাবে চিৎকার করতে শুনি রিঙ্কি প্রচন্ড ভয় পেয়ে যায়। কি ব্যাপার রিঙ্কি, দিদি তোমার উপর এরকম ভাবে চিৎকার করছে কেন? দিদির আবার কি হলো বলো তো? জানি না বৌদি, তবে আমার খুব ভয় করছে। তুমি চলো না আমার সঙ্গে, আমি কি করেছি আমি নিজেও জানি না। এই বলে রিঙ্কি তার ছোট বৌদিকে সঙ্গে করে রান্নাঘরে নিয়ে যায়। রান্নাঘরে যেতে না যেতেই কাকুলি ঠাস করে রিঙ্কির গালে একটা চড় বসিয়ে দেয়।
গ্যাসের উপর দুধ বসিয়েছিলি সেটা মনে নেই? কতটা দুধ উতলে পড়ে গেছে দেখ তো। দুধ কিনতে বুঝি টাকা লাগে না? কি করছিলি তুই? ছোট বৌদির সঙ্গে গল্প হচ্ছিল বুঝি? দিদি, তুমি এভাবে সবসময় রিঙ্কির গায়ে হাত তুলতে পারো না। রিঙ্কি এখন ছোট, আর ওর সংসারের কাজকর্ম করার বয়স নয় এটা। ওর এখন পড়াশোনা করার বয়স, আর তুমি ওকে সংসারের কাজের মধ্যেই ভিড়িয়ে দিচ্ছ। তোমার যা কাজ বলার তুমি আমাকে বলবে, তুমি আজ থেকে রিঙ্কির উপর কোনো হুকুম করবে না। ওরে বাবা, তোর তো দেখছি এর প্রতি দরদ ভালোবাসা একেবারে উতলে উঠছে। তুই কার পড়াশোনা করার কথা বলছিস? জানিস না রিঙ্কি মাথা মোটা? এর তো মাথায় কিছুতেই পড়া ঢোকে না, সেই জন্য তো ভালো নম্বরও পায় না। এর দ্বারা কিচ্ছু হবে না। তুই কি মনে করেছিস এ পড়াশোনা করে আইএএস অফিসার হবে? কিচ্ছু করতে পারবি না। আমি একে খুব ভালো করেই চিনি। পড়াশোনার নাম করে শুধু সংসারের কাজকর্ম থেকে বাঁচার ধান্দা। নিজের বড় বৌদির মুখে এমন কথা শুনে রিঙ্কির খুবই খারাপ লাগে, তাই সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। দেখেছিস তো কেমন রাগ দেখিয়ে চলে গেল? এগুলো শুধুমাত্র তোর আশকারাতে হচ্ছে। তোকে খুব ভালো মতোই ফাঁসিয়ে নিয়েছে মেয়েটা। খুব সাংঘাতিক মেয়ে, কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে দুঃখের কাহিনী শুনিয়ে খুব সহজেই সবার মন জয় করে নেয়। কদিন যাক তুই সব বুঝতে পারবি। এই বলে কাকুলি সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা সকলে ডিনার করতে এলেও রিঙ্কি খাবার খেতে চায় না, আর এটা দেখে তিতলিরও খেতে ইচ্ছা করে না। তাই তিতলি রিঙ্কির খাবার নিয়ে রিঙ্কির ঘরে চলে যায়। রিঙ্কি, আর রাগ করে থাকিস না। আই, আমি তোকে আজকে নিজের হাতে খাবার খাইয়ে দেব। তুই চিন্তা করিস না। তুই পড়াশোনা করতে চাস তাই তো? কাল থেকে তুই মন দিয়ে পড়াশোনা করবি। সকালবেলা উঠে আর কোনো কাজ করতে হবে না তোকে। সকালবেলা উঠে তুই পড়তে বসবি। 2-3 ঘন্টা পড়াশোনা করার পর তুই স্কুলে যাবি। বাকিটা আমি বুঝে নেব, কেমন? এই বলে তিতলি খুবই ভালোবেসে রিঙ্কিকে নিজের হাতে করে খাইয়ে দেয়। নিজের বৌদির প্রতি এরকম ভালোবাসা দেখে রিঙ্কির চোখে জল চলে আসে। তুমি খুব ভালো বৌদি। এরকম ভাবে আমার মা ছাড়া আজ পর্যন্ত আমাকে কেউ মুখে তুলে খাইয়ে দেয়নি। আমার বড় বৌদিও যদি তোমার মতো হতো তাহলে কত ভালো হতো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রিঙ্কি পড়তে বসে, আর অন্যদিকে তিতলি ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্মে লেগে পড়ে। আর এই দেখে কাকলির প্রচন্ড পরিমাণে রাগ হয়। কিরে, তুই কি মনে করেছিস তোর ছোট বৌদি তোর হয়ে সব কাজ করে দেবে, আর তুই এরকম মহারানীর মতো বসে বসে পড়াশোনা করবি? আমি থাকতে এটা একদমই হতে পারে না। আমাদের বাড়িতে থাকবি, আমাদের টাকা ধ্বংস করবি, তাই আমাদের কথা শুনে তোকে চলতেই হবে। চল আমার সঙ্গে আমার ঘরে চল। আমার ঘরটা আজকে সুন্দর করে গুছিয়ে দিবি, চল। বৌদি, তুমি মেয়েটাকে একটু শান্তি করে পড়াশোনা করতে দেবে না তাই না? 9টা বাজে, একটু পরেই তো রিঙ্কি স্কুলে যাওয়ার সময় হয়ে যাবে, আর তুমি ওকে এখনো কাজ করতে বলছো? রিঙ্কি, তুই বরং আজকে তাড়াতাড়ি স্কুলের জন্য বেরিয়ে যা, না হলে তোর স্কুলে যেতে দেরি হয়ে যাবে। এই শুনে রিঙ্কি কোনো কথা না বলে নিজের স্কুল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু বিকালে স্কুল ছুটির পরও রিঙ্কি কিছুতেই বাড়ি ফিরে আসে না। এদিকে তিতলি তার ছোট ননদের জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলেও রিঙ্কি বাড়ি আসে না। দিদি, রিঙ্কি এখনো বাড়ি এলো না কেন বলো তো? ওর তো 4টের সময় স্কুল ছুটি হয়ে যায়, এখন তো সন্ধ্যা 7টা বাজে। মেয়েটা এখনো বাড়ি এলো না, আমার তো খুব চিন্তা হচ্ছে। আমি তো আগেই বলেছি ওই মেয়েটার স্বভাব খারাপ। পড়াশোনার নাম করে চড়ে চড়ে বেড়ানোর স্বভাব হয়ে গেছে। বাড়িতে এসে যদি কাজ করতে হয় সেই ভয়ে কোথায় গিয়ে আড্ডা মারছে, কিংবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হয়তো। এই জন্যই তো তোকে সবসময় বলি ওকে বেশি মাথায় তুলিস না। না না দিদি, এইরকম বললে তো হবে না। আমি বরং একবার স্কুলে ফোন করে জিজ্ঞাসা করি। এই বলে তিতলি রিঙ্কিদের স্কুলে ফোন করে জানতে পারে যে রিঙ্কি আজকে স্কুলেই যায়নি। আর এই শুনে তিতলি প্রচন্ড পরিমাণে অবাক হয়। রিঙ্কির স্কুল থেকে বললো ও তো আজকে স্কুলেই যায়নি, তাহলে মেয়েটা কোথায় গেল বলো তো? আমার খুব ভয় করছে। কালকে তুমি মেয়েটার গায়ে ওভাবে হাত তুললে, সেই জন্য মেয়েটা খুব কষ্ট পেয়েছে। ও আবার কিছু ভুলভাল কাজ করে বসলো না তো? আরে ওসব কিছু না, কোথায় গেছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। ওই মেয়েটা নিশ্চয়ই কোনো ছেলের হাত ধরে পালিয়ে গেছে। এমনিতেই ওর স্বভাব ভীষণ বাজে। এ তুমি কি বলছো দিদি? ওইটুকু 15-16 বছরের একটা মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাবে, তাও আবার কোনো ছেলের সঙ্গে? না, এটা হতে পারে না। আমি এটা বিশ্বাস করতেই পারবো না। তুই বিশ্বাস না করলেও কিছু যায় আসে না রে ছোট, কারণ একটা মেয়ে বাড়ি থেকে উধাও হয়ে গেলে সবাই এটাই ভাবে যে নিশ্চয়ই মেয়েটা কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে। আর আজকে তো আমি খুব খুশি। আমাদের কত খরচ বেঁচে গেল বলতো? আমরা যদি রিঙ্কির বিয়ে দিতাম তাহলে আমাদের অনেক টাকা খরচা হতো। যাক, শেষ পর্যন্ত আপদ বিদায় হলো। কাকুলির মুখে এমন কথা শুনে তিতলি প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি হলো? তোর ননদ বাড়ি থেকে চলে গেছে বলে তুই কি আবার শোক পালন করবি? তাড়াতাড়ি রান্না বান্না করে নে, আমার খিদে পেয়ে গেছে। আর শোন, কেউ যদি রিঙ্কির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে তুই বলবি ও কোনো ছেলের হাত ধরে পালিয়ে গেছে। এছাড়া আর কোনো কথা বলার দরকার নেই।
সেদিনের পর থেকে রিঙ্কি আর কখনোই বাড়িতে ফিরে আসে না। আর কাকুলি এখন তার ছোট জায়ের উপর সবসময় হুকুম করে। রিঙ্কির বদলে এখন কাকুলি তিতলির উপরেই অত্যাচার করে থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিতলি বাড়ির কাজকর্ম করতেই ব্যস্ত। আর এরকম ভাবেই প্রায় 4-5 বছর কেটে যায়। একদিন হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে ওঠে। আর কাকুলি দরজা খুলে যা দেখতে পায় সে নিজের চোখেও বিশ্বাস করতে পারে না। সে দেখে যে রিঙ্কি পুলিশের পোশাক পরে দাঁড়িয়ে আছে। আমি কি দেখছি? রিঙ্কি, তুই পুলিশ হয়ে গেলি কিভাবে? তুই নয়, আপনি করে বলো। একজন পুলিশ অফিসারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? এটুকু সেন্স নেই তোমার মধ্যে? আমি এখানে আমার ছোট বৌদির সঙ্গে দেখা করতে এসেছি। বৌদি, তুমি কোথায়? আমি এসে গেছি। রিঙ্কির গলার আওয়াজ পেয়ে তিতলি খুবই খুশি হয়ে সেখানে ছুটে আসে। তুই এসে গেছিস রিঙ্কি? এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। আজকে তাহলে তোর স্বপ্ন পূরণ হলো। আজকে আমি খুব খুশি হয়েছি তোকে সফল হতে দেখে। আর এই সমস্ত কিছু শুধুমাত্র তোমার জন্য হয়েছে বৌদি। তুমি যদি আমার পাশে না দাঁড়াতে তাহলে আমি কখনোই সফল হতে পারতাম না। কারণ এই বাজে মহিলা আমার জীবনটা শেষ করে দিত। কি বড় বৌদি, তুমি কিছু বুঝতে পারছো না তাই তো? সেদিন স্কুল থেকে আমি গায়েব হয়ে গিয়েছিলাম কেন জানো? ছোট বৌদি আমাকে নিজের দাদা আর বৌদির কাছে পাঠিয়ে দিয়েছিল যাতে আমি ওখানে গিয়ে মন দিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারি। জানো ছোট বৌদি, তোমার পরিবারের সকলে খুবই ভালো। ওরা সবাই আমার খুব খেয়াল রেখেছে। কি তাহলে তোরা আমার সঙ্গে ছলচাতুরি করলি? কি রে ছোট, তোকে তো আমি খুবই সরল সাদাসিধে মনে করেছিলাম। তুই রিঙ্কিকে এতদিন পর্যন্ত নিজের বাপের বাড়িতে রেখে পড়াশোনা করিয়েছিস আর আমি কিছু জানতেও পারলাম না। এতদিন তোরা নাটক করে গেলি। এই যে আওয়াজ নামিয়ে কথা বলো। তখন আমি ছোট ছিলাম বলে কিছু করতে পারিনি, কিন্তু এখন আমি একজন পুলিশ অফিসার আর আমি চাইলেই তোমাকে অ্যারেস্ট করতে পারি। তবে হ্যাঁ, তখন রিঙ্কি ছোট ছিল। রিঙ্কি সহজ সরল ছিল বলে তুমি রিঙ্কির উপর অনেক অত্যাচার করেছিলে। কিন্তু এরপর যদি তুমি কখনো রিঙ্কির মতো কোনো মেয়ের উপর অত্যাচার করো তখন কিন্তু এই রিঙ্কি তোমাকে ছাড়বে না। ছোট বৌদি চলো, এই বাড়িতে তোমাদের থাকার আর কোনো দরকার নেই। আজ থেকে তুমি আর ছোটদা আমার সঙ্গে থাকবে। এই বলে রিঙ্কি তার ছোট বৌদি এবং ছোট দাদাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। আর তারা কখনোই সেই বাড়িতে ফিরে আসে না। কমলকান্ত বাবু তার পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে তার বন্ধুর মেয়ে কবিতার সঙ্গে ছোট ছেলে বিক্রমের বিয়ে ঠিক করে। বিক্রম বাবা মায়ের খুবই বাধ্য ছেলে ছিল। বিক্রম কখনোই তার বাবা মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না, তাই বিয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। বিপ্লব কিছুতেই কবিতার মতো গ্রামের মেয়েকে বিয়ে করতে চায় না, কিন্তু নিরুপায় হয়ে বাবার কথা মতো বিক্রম কবিতাকে বিয়ে করতে চলে যায়। বিক্রমের সাথে সাথে তার বড় দাদা তুষারও শহুরে মডার্ন মেয়ে বিউটিকে বিয়ে করতে যায়। রাত্রিবেলা তুষার এবং বিক্রম দুজনেই বিয়ে করে নিজের নিজের বউকে নিয়ে বাড়িতে আসে। এসো বড় বৌমা এসো। বাহ, আমার বড় বৌমাকে বউ সেজে কত সুন্দর লাগছে। খুব সুন্দর হয়েছে তোমার মেকআপটা। এই কে কোথায় আছিস? আমার ফোনটা নিয়ে আয় তো, তাড়াতাড়ি কয়েকটা ফটো তুলে রাখি। বড় বৌমা, তোমাকে কিন্তু সত্যিই দেখতে খুবই সুন্দর লাগছে। আর তোমার মেকআপটা যা দারুণ হয়েছে না। কে করে দিয়েছে তোমার মেকআপ? এই মেকআপটা আমি আমাদের শহরের সবচেয়ে বড় মেকআপ আর্টিস্টকে দিয়ে করিয়েছি। আর এই মেকআপ করার জন্য মেকআপ আর্টিস্টকে 30,000 টাকা দিতে হয়েছে। এত বড় মেকআপ আর্টিস্ট মেকআপ করেছে, ভালো তো হবেই। আচ্ছা মা, আমার ছোট যা এরকম মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে কেন? এই যে ঘোমটাটা খোলো, দেখি তুমি তোমার কেমন মেকআপ করেছো। বিউটির কথা শুনে তার ছোট যা মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে দেয়, কিন্তু কবিতার মুখে কোনো রকমের মেকআপ ছিল না। সে পুরোপুরিভাবে মেকআপ ছাড়াই শ্বশুর বাড়িতে আসে। শুধুমাত্র সে খুব সুন্দর একটা দামি ব্রাইডাল লেহেঙ্গা পরেছিল, যেই লেহেঙ্গাটা তাকে শ্বশুর বাড়ি থেকেই পাঠানো হয়েছিল। ও মাই গড, তোমার আজকে বিয়ে আর তুমি মেকআপ না করে শ্বশুর বাড়িতে চলে এসেছো? তোমার মতো ইডিয়েট আমি আগে কখনো দেখিনি। তুমি তোমার বিয়ের দিন সাজলে না? মা, আপনার ছোট বৌমার মাথায় কি কোনো ডিফেক্ট আছে? একটু পরেই তো পাড়া প্রতিবেশী সবাই আমাদের নতুন 2 বৌমাকে দেখতে আসবে। সবাই এসে আপনার ছোট বৌমাকে দেখে কি বলবে বলুন তো? আরে তুমি বুঝতে পারছো না, এই মেয়ে তো তোমার মতো মডার্ন নয়। গ্রামের অশিক্ষিত গেও ভূত একটা। মেকআপ কি জিনিস সেটাই হয়তো জানি না। ক্ষমা করবেন মা, আসলে আমাদের গ্রামে একটা নিয়ম আছে। আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী মেয়েকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার আগে শ্বশুর বাড়ির পরিবারেরই কেউ একজন মেয়েকে সাজিয়ে দেয়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে তো আমাকে সাজানোর জন্য কাউকেই পাঠানো হয়নি, তাই আমাকে না সাজিয়েই পাঠিয়ে দেওয়া হয়েছে। ইস, যত সব ফালতু নিয়ম। তোমার বাবা মা অন্তত একটা মেকআপ আর্টিস্টকে বুক করতে পারতো। মেকআপ আর্টিস্ট বুক করবে কিভাবে? তোমার বাবা মায়ের তো বরযাত্রীদের খাওয়ানোর মুরত পর্যন্ত নেই।
ঠিক আছে, এবার সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে নিজের ঘরে যাও, আমি তোমাকে বরণ করতে পারবো না। কি হচ্ছেটা কি? মেয়েটা এখনো বাড়িতে ঢুকতে পারলো না, তোমরা মেয়েটাকে অপমান করা শুরু করে দিলে। আমার ছোট বৌমা কোনো রকম মেকআপ করেনি, তাতে কি হয়েছে? আমার ছোট বৌমা দেখতে এমনিতেই সুন্দর, ওর মেকআপের কোনো দরকার নেই। আচ্ছা ছোট বৌমা, যাও তুমি তোমার ঘরে যাও, তোমার ঘরটা উপরে দোতলায় আছে। এই শুনে কবিতা তার রুমে চলে যায়। কিন্তু শ্বশুর বাড়িতে প্রথম দিন এসেই বড় জা এবং শাশুড়ি মায়ের কাছ থেকে এরকম অপমান পেয়ে কবিতার মন খারাপ হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে চোখে জল নিয়ে নিজের ঘরে চলে যায়। নিজের রুমে গিয়ে কবিতা খুবই কান্নাকাটি করতে থাকে, কারণ আজকের দিনে সে তার স্বামীকেও পাশে পায় না। বিক্রমের অনিচ্ছার বিরুদ্ধে এই বিয়েটা হওয়ায় বিক্রম সেদিন সারা রাত বাড়িতেও ফিরে আসে না। কবিতা নতুন হওয়ায় সে কাউকে কিছু বলতেও পারে না। আমি বুঝতে পারছি সবাই আমার সঙ্গে কেন এরকম করছে। আমি মেকআপ করে শ্বশুর বাড়িতে আসিনি বলে সবাই আমার সঙ্গে বাজে ব্যবহার করছে, কেউ আমাকে পছন্দ করছে না। আমার বড় যা কি সুন্দর মেকআপ করেছে, তাই জন্য সবাই ওকে কত ভালোবাসা দিচ্ছে। আমাদের গ্রামে তো এরকম কিছু হয় না, শহরেই হয়তো এরকম হতে পারে। সবার ভালোবাসা পাওয়ার জন্য এবার আমাকেও ভালো সুন্দর মেকআপ করতে হবে। হ্যাঁ ঠিক, আমিও মেকআপ করবো এবার থেকে। আমার কাছে তো লিপস্টিক কাজল আছেই। পরের দিন সকালবেলা কবিতার শাশুড়ি মা কবিতাকে রান্নাঘরে ডেকে নিয়ে যায় এবং তাকে এঁটো বাসনপত্র মাজতে বলে। কবিতা ও তার শাশুড়ি মায়ের কথা মতো কাজে লেগে পড়ে। আজকে বৈশাখী দেবী তার দুই নতুন বৌমার মুখ দেখানোর অনুষ্ঠানের আয়োজন করে। বড় বৌমা বিউটিকে সাজানোর জন্য সে একটি ভালো মেকআপ আর্টিস্টকে বাড়িতে ডেকে নিয়ে আসে। মেকআপ আর্টিস্টকে দেখে বিউটি খুবই খুশি হয়। এই যে চলুন চলুন, আমার সঙ্গে চলুন, আমি আপনার কাছে সাজবো। আজকে কিন্তু আমার মুখ দেখানোর অনুষ্ঠান, আজকে আমাকে অনেকেই দেখতে আসবে। আমার মেকআপটা তাই অবশ্যই ভালো হওয়া চাই। এই বলে বিউটি মেকআপ আর্টিস্টকে নিয়ে নিজের ঘরে চলে যায়। বাড়িতে মেকআপ আর্টিস্টকে আসতে দেখে কবিতা মনে মনে খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে এবার হয়তো তাকেও সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। এই যে তোমার বাসন মাজা হয়ে গেলে রেডি হয়ে নিচে নেমে যাবে, আর হ্যাঁ বাসন মাজা হয়ে গেলে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে দেবে। রেডি হয়ে নিচে যাব মানে? আমাকে কি একা একা রেডি হতে হবে? দিদিকে সাজানোর জন্য তো বাড়িতে লোক এসেছে, আমাকে সাজানো হবে না? তুমি কি ভেবেছো আমি তোমাকে সাজানোর জন্য মেকআপ আর্টিস্টকে ডেকে এনেছি? একদমই নয়, আমি শুধুমাত্র আমার বড় বৌমাকে সাজানোর জন্যই মেকআপ আর্টিস্টকে বাড়িতে এনেছি। কারণ তোমার মতো গেও বোকা মেয়েকে যতই সাজানো হোক না কেন, তোমাকে দেখতে কখনোই সুন্দর লাগবে না। নিজে যেমন পারবে তেমন সাজবে, তোমার পেছনে আমি টাকা ব্যয় করতে পারবো না। এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের কথা শুনি কবিতার মন খারাপ করে। রান্নাঘরের কাজ মিটিয়ে সে নিজের ঘরে রেডি হতে চলে যায়। কিন্তু কবিতার চোখে কাজল পড়ার সময় লক্ষ্য করে তার রুমে কোনো আয়না নেই। এ কি, আমার ঘরে তো কোনো আয়নাই নেই। আয়না ছাড়া আমি চোখে কাজল পরবো কিভাবে? আর আমি লিপস্টিকটাই বা পরবো কিভাবে? এখন যদি শাশুড়ি মাকে আয়নার কথা বলতে চাই তাহলে আমাকে আবার বকবে। আইডিয়া, আয়না নেই তাতে কি হয়েছে, রান্নাঘরে স্টিলের বাসন তো আছে। এই বলে কবিতা কাজল এবং লিপস্টিক নিয়ে রান্নাঘরে চলে যায়। সে রান্নাঘরে স্টিলের প্লেটের মধ্যে নিজের মুখ দেখে কোন রকমে চোখে কাজল পড়ে এবং ঠোঁটে লিপস্টিক দেয়। তবে স্টিলের প্লেটে ঠিকভাবে নিজেকে দেখা না যাওয়ার কারণে কবিতা ভালো করে কাজল এবং লিপস্টিক পরতে পারে না। তার চোখের কাজল খুবই মোটা মোটা হয়ে যায় আর লিপস্টিকও ঠোঁটের বাইরে বেরিয়ে আসে। এমন অবস্থাতে কবিতা মাথায় ঘোমটা দিয়ে সকলের সামনে চলে যায়, যেখানে বড় বৌমা বিউটি খুব সুন্দর একটা দামি শাড়ি পরে এবং খুবই সুন্দর মেকআপ করে সকলের সামনে বসে থাকে। সত্যি দিদি, তোমার বড় বৌমাকে দেখতে খুবই সুন্দর লাগছে। তোমার বড় বৌমার মেকআপটা এত সুন্দর হয়েছে না, কি বলবো, মনে হচ্ছে যেন কোনো হিরোইন চলে এসেছে। আচ্ছা বড় বৌমাকে তো আমরা দেখলাম, এবার ছোট বৌমার মুখটা দেখি। কি গো দিদি, তোমার ছোট বৌমা তো আবার মাথায় ঘোমটা দিয়ে চলে এসেছে। ও, তুমি তো বলেছিলে তোমার ছোট বৌমা আবার গ্রামের মেয়ে, সেই জন্য বোধহয় এরকম ঘোমটা দিয়েছে। এই যে ছোট বৌমা, মাথায় ঘোমটা দেওয়ার কোনো দরকার নেই, এখানে বসো আর মাথার ঘোমটাটা খোলো। এই শুনে কবিতা বিউটির পাশে গিয়ে বসে পড়ে এবং সে নিজের মাথার ঘোমটাটা খুলে দেয়। কবিতার মুখ দেখে সকলেই প্রচন্ড অবাক হয়। তাকে দেখে সকলেই হো হো করে হাসতে শুরু করে। এ বাবা, এটা কে? দিদি একবার দেখো তো, এটা সত্যি তোমার বৌমাই তো নাকি রাস্তার কোনো পাগলি? ইস, কেমন জোকার সেজে চলে এসেছে, একেবারে কার্টুন মনে হচ্ছে। ছি, ঠিকমতো কাজল লিপস্টিকটাও পরতে পারেনি। সত্যি তোমার ছোট বৌমাকে খুবই ভয়ঙ্কর দেখতে লাগছে। কি আর করব বলো তো,
তোমাদের দাদা এরকম একটা গ্রামের মেয়েকে বাড়ির বৌমা করে এনেছে, এই মেয়ে তো কিছু বুঝতেই চায় না। কতবার করে বললাম মেকআপ আর্টিস্টের কাছে সেজে নাও, কিন্তু আমার কথা শুনলই না। গ্রামের মেয়ে বুঝতেই তো পারছো, শুধু গ্রামের মেয়ে নয়, আসলে এই মেয়েটা আবার বড্ড বোকা। মা, একে প্লিজ এখান থেকে চলে যেতে বলুন, কারণ আমি এখন ফটোশুট করব। আমার পাশে এরকম সংসারে বসে থাকলে আমি কিছুতেই ফটোশুট করতে পারবো না। ইস, কি বাজে দেখাচ্ছে। এই, তুমি যাও এখান থেকে। এইভাবেই বিউটি কবিতাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কবিতাও কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা কবিতা ঘুম থেকে উঠে ঘরবাড়ি ঝাড়ু দিতে দিতে বিউটির ঘরে গিয়ে পৌঁছায়। সেখানে ড্রেসিং টেবিলের উপর সে বিউটির অনেক অনেক মেকআপ প্রোডাক্ট দেখতে পায়। ই বাবা, এগুলো তো সব দিদির মেকআপের জিনিস। বাবা রে বাবা, মেকআপের আবার এত জিনিস হয়, আমি তো জানতামই না। ইস, এগুলো তো কত নোংরা হয়ে গেছে। ঘর যখন পরিষ্কার করতে এসেছি, তাহলে দিদির মেকআপ গুলো ধুয়ে পরিষ্কার করে দিই। এই বলে কবিতা বিউটির মেকআপ ব্রাশেস, আইশ্যাডো, কনসিলার, ফাউন্ডেশন সমস্ত কিছু বাথরুমে নিয়ে গিয়ে ধুতে শুরু করে। কিছুক্ষণ পর বিউটি সেখানে গিয়ে কবিতাকে এরকম কাণ্ড ঘটাতে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। এ কি বোকা মেয়ে কোথাকার, তুমি আমার সব মেকআপ প্রোডাক্টগুলো নষ্ট করে দিলে। মেকআপ প্রোডাক্ট কখনো জলে কাউকে ধুতে দেখেছো? এই বলে বিউটি কবিতাকে ঠাস করে একটা চড় মারে। এর ফলে কবিতা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। বড় যা তার গায়ে হাত তুলেছে বলে কবিতার প্রচন্ড পরিমাণে আত্মসম্মান বোধে আঘাত লাগে, তাই সে খুবই কান্নাকাটি করতে থাকে। এমন সময় সেখানে কবিতার শ্বশুরমশাই কমলকান্ত বাবু আসে। তুমি কেঁদো না বৌমা, এইভাবে তোমার চোখের জল আমি দেখতে পারবো না। আমি বুঝতে পেরেছি এবার আমাকে কি করতে হবে। এই বাড়িতে মেকআপ নিয়ে যত সমস্যা, তাই তো আমি তোমাকে মেকআপ করা শেখাবো। আমি একজন ভালো মেকআপ আর্টিস্টের সঙ্গে কথা বলেছি, ওর কাছে তুমি একটা 3 মাসের কোর্স করলে তুমি ভালো মেকআপ আর্টিস্ট হয়ে যাবে। এখন তুমি শুধু নিজের কেন, যে কোনো কারোর মেকআপ করে দিতে পারবে। বাবা, আপনি সত্যি বলছেন? আমি মেকআপ করা শিখে যাব? আমি সবার মেকআপ করে দিতে পারবো? কয়েকদিনের মধ্যেই কমলকান্ত বাবু নিজের সঙ্গে করে কবিতাকে মেকআপের কাজ শেখাতে নিয়ে যায়। এর ফলে বিউটি এবং তার শাশুড়ি মা সামনাসামনি কবিতাকে কিছু বলতে না পারলেও তার পিঠ পিছনে কবিতাকে নিয়ে তারা সমালোচনা করে। এত টাকা খরচা করে বাবা বেকার বেকার ওই গেও ভূতটাকে মেকআপের কোর্স করাচ্ছে, যার মেকআপ সম্পর্কে কোনো জ্ঞান নেই, যে কিনা মেকআপ প্রোডাক্ট জলে ধুয়ে দেয়, সে নাকি মেকআপ আর্টিস্ট হবে। হ্যাঁ, আমার তো ভাবলেই হাসি পাচ্ছে। ওই গেও ভূত কিছু করতে পারবে না, তুমি দেখে নিও। এসব মেকআপের কাজ শহরের মডার্ন মেয়েদের মানায়, গ্রামের অশিক্ষিত গেও ভূতেরা কিছুই পারে না। এভাবেই দেখতে দেখতে 3 মাস কেটে যায়। এদিকে কবিতাকে দেখানোর জন্য বিউটি প্রত্যেক দিনই উল্টোপাল্টা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিজের মুখে অ্যাপ্লাই করতে থাকে। অত্যাধিক পরিমাণে মেকআপ ব্যবহার করার ফলে বিউটির মুখে নানান রকমের র্যাশেস এবং বড় বড় ব্রণ বেরিয়ে আসে, আর এই নিয়ে বিউটি খুবই চিন্তায় পড়ে। মা, দেখুন না আমার মুখের কি অবস্থা হয়েছে। আমার মুখে এত বড় বড় ব্রণ, এত বড় বড় দানা বেরিয়েছে। আজকে তো আমার মাসির ছেলের বিয়ে। জানেন মা, আমার এই মুখে কোনো মেকআপ আর্টিস্ট মেকআপ করতে চাইছে না, বলছে যে এরকম বাজে ফেসে কেউ মেকআপ করতে পারবে না। এবার কি হবে? আমি কি নিজের মাসির ছেলের বিয়েতে যেতে পারবো না? এমন সময় সেখানে কবিতা এসে বলে, দিদি, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমার মুখে মেকআপ করে দিতে পারবো, আর আমি তোমার মুখে সমস্ত দাগও ঢাকা দিয়ে দেব। তুমি একবার ভরসা করে আমার কাছে মেকআপ করতে পারো। তুই সত্যি বলছিস? শহরে বড় বড় মেকআপ আর্টিস্টরা বলছে আমার মুখের দাগ কিছুতেই ঢাকতে পারবে না, আর তুই এত সহজে কিভাবে বলছিস তুই এই কাজটা করতে পারবি? ঠিক আছে, আমি তোকে একটা চান্স দিচ্ছি, আমিও দেখি গ্রামের গেও বোকা মেয়ে কেমন মেকআপ করা শিখেছে। তবে সাবধান, আমার যেন কোনো ক্ষতি না হয়। এই শুনে কবিতা বিউটির মুখে মেকআপ করা শুরু করে। 2-1 ঘন্টার মধ্যেই কবিতা বিউটির মুখে খুব সুন্দর মেকআপ করে দেয়। কবিতার মুখে সমস্ত দাগ ঢাকা পড়ে যায়। এই দেখে কবিতা এবং তার শাশুড়ি মা প্রচন্ড অবাক হয়, কিন্তু তারা কোন মুখে কবিতাকে ধন্যবাদ জানাবে বুঝতে পারে না। কবিতাও বিয়ে বাড়িতে যাবে বলে খুব সুন্দরভাবে তৈরি হয়। কবিতাকেও দেখতে অস্বাভাবিক সুন্দর লাগে। তারা 2 বউ যখন বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়, তখন সকলেই তাদের প্রশংসা করতে শুরু করে। সবাই যখন জানতে পারে কবিতা এত ভালো মেকআপ করেছে, তখন সকলেই কবিতার কাছে সাজবে বলে কবিতাকে বুক করতে শুরু করে দেয়। এই দেখে বিউটি এবং তার শাশুড়ি মা নিজেদের ভুল বুঝতে পারে। আমাদেরকে ক্ষমা করে দে বোন,
আমরা তোকে অনেক অপমান করেছি। তুই যে একদিন এত বড় মেকআপ আর্টিস্ট হতে পারবি আমরা তো এটা ধারণাও করতে পারিনি। এখন তো দেখছি তোর কাছে আমাকে মেকআপ করা শিখতে হবে। কি রে, আমাকে শেখাতে পারবি তো? পারবো না মানে? সব পারবো। আমরা গ্রামের গেও হতে পারি, কিন্তু চেষ্টা করলেও আমরা শহুরে মডার্ন মেয়েদের মতো সবকিছুই করতে পারি। আমরা চাইলে অসাধ্যকেও সাধন করে দেখাতে পারি।